ট্যাক্স ডিপার্টমেন্টে সেকশন চিফ হিসেবে প্রমোশন পাওয়ার পর থিয়ান কিং প্রথম যে কাজটি করেছিল সেটি ছিল নিজের টিমকে নেতৃত্ব দিয়ে নিজের মায়ের ফরচুন 500 কোম্পানিতে ট্যাক্স রেড চালানো। এটা দেখে লিউ ম্যাডাম থিয়ান কিংকে একপাশে ডেকে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইলেন, কিন্তু থিয়ান কিং ইচ্ছে করেই এক পা পিছিয়ে গিয়ে জোরে বলল, আমি এখন অফিসিয়াল ডিউটিতে আছি, দয়া করে আমার থেকে দূরত্ব বজায় রাখুন। এরপর শান্ত গলায় সে আবার বলল, আপনি কি ভুলে গেছেন? আপনিই তো আমাকে শিখিয়েছিলেন আত্মীয়তার কারণে কখনও পার্শিয়ালিটি দেখানো উচিত নয়। মুহূর্তের মধ্যেই থিয়ান কিংয়ের মনে 1 বছর আগের ঘটনা ভেসে উঠল। সেবার সে একই ফরচুন 500 কোম্পানির রিক্রুটমেন্ট পরীক্ষায় পাশ করেছিল, কিন্তু ইন্টারভিউ চলাকালীন হঠাৎ একটি নতুন নিয়ম যোগ করা হয়। প্রার্থীর ইংলিশ লেভেল 6 পরীক্ষায় অন্তত 700 নম্বর থাকতে হবে, কিন্তু থিয়ান কিংয়ের ছিল 699। মাত্র 1 নম্বরের জন্য তার সিলেকশন হয়নি। 1 বছর পর তার দত্তক নেওয়া ছোট ভাই লিন শিয়াওফান ঠিক সেই একই কোম্পানিতে চাকরি পেয়ে যায়। শিয়াওফানের সিলেকশন উদযাপন করার জন্য একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আন্টি চেন হাসতে হাসতে লিউ ম্যাডামের কাঁধে হাত রেখে বললেন, লিউ ম্যাডাম সত্যিই সন্তানদের যত্ন নিতে জানেন। উনি জানতেন শিয়াওফানের ইংলিশ লেভেল 6-এ কখনও 700 নম্বর আসবে না, তাই আগে থেকেই সেই রিকোয়ারমেন্ট টাই তুলে দিয়েছেন। থিয়ান কিং ঠোঁটে তিক্ত হাসি টেনে বলল, আন্টি চেন, আপনি নিশ্চয়ই মজা করছেন। গত বছর আমারও তো 699 নম্বর ছিল, তখন তো মা আমার জন্য কোনো বিশেষ সুবিধা দেননি। শিয়াওফান নিজের যোগ্যতাতেই চাকরি পেয়েছে, এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই। থিয়ান কিংয়ের কথা শুনে আন্টি চেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি বললেন, এটা কি করে সম্ভব? গত বছরের সেই নতুন রিকোয়ারমেন্ট তো তোমার মা নিজেই বিশেষভাবে যোগ করিয়েছিলেন। এই কথা শুনে থিয়ান কিংয়ের মনে যেন সবকিছু ভেঙে পড়ল। সে অবিশ্বাসের চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। লিউ ম্যাডাম বিব্রত হয়ে দুবার কাশলেন, তারপর বললেন, আমরা মা ছেলে, তাই আমাদের পার্শিয়ালিটি এড়িয়ে চলা উচিত। কিন্তু শিয়াওফান তো দত্তক নেওয়া সন্তান। যদি ও চাকরিটা না পেত তাহলে বাইরের সবাই বলতো লিন পরিবার বাইরের মানুষদের সঙ্গে খারাপ আচরণ করে, আর শিয়াওফান এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছে, ও একটা ভালো ফলাফলের যোগ্য। মায়ের মুখ থেকে এই কথা শোনার পর থিয়ান কিংয়ের মুখের শেষ হাসিটুকুও মিলিয়ে গেল। সে ঠান্ডা গলায় বলল, ভালো, যদি আপনি সত্যিই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টকে এত গুরুত্ব দেন তাহলে বছরের শেষে যখন ট্যাক্স ইন্সপেকশন হবে তখন আমিও কারো জন্য 1%ও ছাড় দেব না। এই কথা শোনার সঙ্গেই পুরো ডাইনিং টেবিল নিস্তব্ধ হয়ে গেল। তখনই আন্টি চেন বুঝতে পারলেন তিনি ভুল করে এমন একটি সত্য বলে ফেলেছেন যা বলা উচিত ছিল না। তিনি দ্রুত হেসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন। আমি তো একটু ড্রিঙ্ক করেছি, কি বলছি নিজেই বুঝতে পারছি না। থিয়ান কিং, তুমি এসব সিরিয়াসলি নিও না। কিন্তু থিয়ান কিং তার বাড়িয়ে দেওয়া হাত সরিয়ে দিল। তারপর মেইন সিটে বসে থাকা নিজের মায়ের দিকে তাকিয়ে বলল, তাহলে গত বছর ইন্টারভিউতে হঠাৎ যে নতুন শর্ত যোগ করা হয়েছিল সেটা সত্যিই আপনি করিয়েছিলেন? লিউ ম্যাডাম সম্পূর্ণ নীরব রইলেন। ঠিক তখন থিয়ান কিংয়ের বাবা তার হাত ধরে বললেন, নিজের মায়ের সঙ্গে তর্ক করো না। থিয়ান কিং সঙ্গে সঙ্গে বাবার হাত সরিয়ে দিল। এবার তার গলাও অনেক উঁচু হয়ে গেল। কেন করব না? ইংলিশ লেভেল 699 নম্বর ছিল, অথচ আপনি ইচ্ছা করেই কাট অফ 700 করেছিলেন। থিয়ান কিং কষ্টভরা গলায় বলল, আপনি কি এতটাই চাইতেন না যে আমি সেই কোম্পানিতে যোগ দিই? লিউ ম্যাডাম বিরক্ত গলায় উত্তর দিলেন, আমি তো আগেই বলেছি আমাদের পার্শিয়ালিটি এড়িয়ে চলতে হবে। এবার তার কণ্ঠেও স্পষ্ট রাগ ফুটে উঠল, তুমি আমার নিজের ছেলে। যদি তোমাকে সিলেক্ট করতাম তাহলে মানুষ কত রকম কথা বলতো, ভেবে দেখেছ? মায়ের এই কথা শুনে থিয়ান কিং যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, পার্শিয়ালিটি এড়ানোর মানে হল নিজের ক্ষমতার অপব্যবহার করে আত্মীয়কে অন্যায় সুবিধা না দেওয়া। আমি যদি সত্যিই অযোগ্য হতাম তাহলে কোনো অভিযোগ করতাম না, কিন্তু লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ, প্রতিটিতেই আমি প্রথম হয়েছিলাম। তাহলে ঠিক কোনো কারণে আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলেন? এরপর সে লিন শিয়াওফানের দিকে তাকিয়ে বলল, উল্টো শিয়াওফানের তো ইংলিশ লেভেল 600 নম্বরও আসেনি, অথচ তার জন্য পুরো রিকোয়ারমেন্টটাই বাতিল করে দিলেন। তাহলে আসলে কার পার্শিয়ালিটি এড়ানো উচিত ছিল? লিউ ম্যাডাম রাগে ফেটে পড়লেন, এখন তুমি এত বড় হয়ে গেছো যে আমার সঙ্গে এভাবে কথা বলবে? কথা শেষ হতেই একটি কাঁচের কাপ উড়ে এসে সোজা থিয়ান কিংয়ের কপালে আঘাত করল। লিউ ম্যাডাম রাগে দাঁড়িয়ে পড়েছিলেন। চারপাশের আত্মীয়রা দ্রুত এগিয়ে এসে দুজনকে আলাদা করার চেষ্টা করল। লিন শিয়াওফানের চোখও লাল হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি থিয়ান কিংকে বলল, ভাইয়া প্লিজ মাকে আর রাগিও না, তাড়াতাড়ি মায়ের কাছে সরি বলে দাও। লিউ ম্যাডাম এবার শিয়াওফানের দিকে তাকালেন, তারপর আবার থিয়ান কিংয়ের দিকে। শিয়াওফানের দিকে তাকাও, মাত্র 3 মাস প্রস্তুতি নিয়েই ও এত ভালো ফল করেছে, ও কেন ভালো ফলের যোগ্য হবে না? আর সবাই জানে ও আমার উপকারকারীর রেখে যাওয়া সন্তান। আমি যদি ওকে সাহায্য না করতাম তাহলে সবাই বলতো লিন পরিবার বাইরের মানুষের সঙ্গে খারাপ আচরণ করে। তুমি একবারও পরিবারের কথা ভাবতে পারো না? সব সময় শুধু নিজের ছোট্ট লাভটাই দেখো। ছোট্ট লাভ? থিয়ান কিং হঠাৎ হেসে উঠল, তবে সেই হাসি ছিল নিজের ভাগ্যকে ব্যঙ্গ করার হাসি।
সে ধীরে ধীরে বলল, এই চাকরির জন্য আমি পুরো 1 বছর পরিশ্রম করেছি, কিন্তু আমার জন্য কখনো কেউ একটা ভালো ফল বেছে দেয়নি। কেউ কোনোদিন আমার কথা ভেবেছে? এই প্রশ্ন শুনে লিউ ম্যাডাম কিছুক্ষণ চুপ করে রইলেন। থিয়ান কিং তিক্ত হাসি নিয়ে আবার বলল, মা, জানেন তো, আপনি আমাকে সেই কোম্পানিতে যেতে দেননি, আর সেই কারণেই আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। লিউ ম্যাডামের ভ্রু আরও কুঁচকে গেল। থিয়ান কিং বলতে লাগল, আমরা 3 বছর ধরে সম্পর্কে ছিলাম। প্ল্যান ছিল যেদিন আমি সিলেক্ট হব সেদিনই ওকে বাড়িতে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব, কিন্তু শেষ পর্যন্ত ও সিলেক্ট হলো, আমি হলাম না। আমাদের মাঝে হাজার হাজার কিলোমিটারের দূরত্ব তৈরি হলো। শেষ পর্যন্ত শান্তিতেই আলাদা হয়ে যেতে হয়েছে। এরপর সে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, এখন আপনি কি খুশি? কথা শেষ করেই হাতে থাকা কাপটা মাটিতে ছুঁড়ে মারল। চায়নার কাপ ভেঙে টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। লিন শিয়াওফান সঙ্গে সঙ্গে দৌড়ে এসে লিউ ম্যাডামের সামনে দাঁড়িয়ে গেল। আপনি কি করছেন? ঠিক তখন থিয়ান কিংয়ের বাবা তাকে থামাতে এগিয়ে এলেন, কিন্তু থিয়ান কিং শুধু লাল চোখে নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। লিউ ম্যাডামের চোখে তখন রাগ আর বিস্ময় একসঙ্গে ভর করেছে। হঠাৎ লিন শিয়াওফান থিয়ান কিংয়ের দিকে ছুটে এসে বলল, আমি ফরচুন 500 কোম্পানিতে যোগ দেব না। আমার জায়গাটা আমি ছেড়ে দিচ্ছি। আমার জন্য দয়া করে মাকে দোষ দেবেন না। এই কথা বলেই সে সত্যিই হাঁটু গেড়ে বসে নিজের মাথা মাটিতে ঠুকতে যাচ্ছিল, কিন্তু লিউ ম্যাডাম দ্রুত তাকে শক্ত করে ধরে ফেললেন। তুমি কেন ছাড়বে? তুমি অবশ্যই কোম্পানিতে যোগ দেবে। এটা তোমার পরিশ্রমের ফল। ওর একটা নাটক করার জন্য সবকিছু নষ্ট হয়ে যাবে কেন? শিয়াওফান কাঁদতে কাঁদতে বলল, মা, আমি চাই না আমার কারণে এই পরিবারে ঝগড়া হোক। থিয়ান কিংয়ের বাবা শিয়াওফানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে স্পষ্ট মায়া ফুটে উঠেছিল। এরপর লিউ ম্যাডাম আবার থিয়ান কিংয়ের দিকে তাকিয়ে হতাশ গলায় বললেন, শিয়াওফানের দিকে একবার তাকাও। ও কতটা বুঝদার, আর তুমি এতটুকু বিষয়ও বুঝতে পারছো না। ভবিষ্যতে আমি আর তোমার বাবা তোমার কাছ থেকে কি আশা করব? থিয়ান কিং ঠান্ডা গলায় উত্তর দিল, আমার কাছ থেকে আশা? যখন আপনাদের দুজনেরই মনে হয় শিয়াওফান আমার চেয়ে অনেক বেশি ভালো ছেলে, তাহলে আমার কাছ থেকে আর কোনো আশা রাখবেন না। এখন থেকে ওকেই নিজের ছেলে ভেবে নিন। এই কথা বলেই থিয়ান কিং জোরে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। পেছন থেকে বাবা আর আত্মীয়দের তাকে থামানোর ডাক শোনা যাচ্ছিল, কিন্তু সে দ্রুত লিফটের দিকে দৌড়ে গিয়ে সবাই আসার আগেই ভেতরে ঢুকে ক্লোজ বাটন চাপল। লিফটের দরজা বন্ধ হওয়ার ঠিক আগে প্রাইভেট রুমের ভেতর থেকে লিউ ম্যাডামের রাগী কণ্ঠ ভেসে এল, কেউ ওকে আটকাবে না, আমিও দেখি আর কতদিন এই নাটক চালায়। লিফট ধীরে ধীরে নিচে নামতে লাগল। এদিকে থিয়ান কিংয়ের চোখের জ্বালা আর কান্না সে আর ধরে রাখতে পারছিল না। হোটেলের বাইরে বের হতেই প্রবেশদ্বারের বিশাল ইলেকট্রনিক স্ক্রিনে একটি অভিনন্দনের বার্তা ভেসে উঠল, লিন পরিবারের ইয়াং মাস্টারকে আন্তরিক অভিনন্দন, ইন্টারভিউ র্যাঙ্ক 1। এই দৃশ্য দেখে থিয়ান কিং কয়েক সেকেন্ডের জন্য একেবারে স্থির হয়ে গেল। ঠিক তখনই একজন ওয়েটার অসাবধানতাবশত তার সঙ্গে ধাক্কা খেল। ওয়েটার তাড়াতাড়ি ক্ষমা চেয়ে বলল, স্যার, সরি। রুম 606-এর অতিথিরা তাদের ছেলের জন্য আবারও একটি বড় কেক অর্ডার করেছেন। ওরা বিশেষ ব্লেসিং চেয়েছেন, তাই আমাদের 5 স্টার শেফ নিজে কেকটি সাজাবেন। রুম 606, ওটা তো শিয়াওফানের সেলিব্রেশন পার্টির রুম, তাহলে আবার নতুন করে কেক কেন? ওয়েটার হাসতে হাসতে বলল, শুনেছি আগের পার্টিটা কেউ নষ্ট করে দিয়েছিল, তাই ইয়াং মাস্টারের মা আবার আগের চেয়েও বড় আয়োজন করছেন। শুনেছি তার ছেলে ফরচুন 500 কোম্পানিতে চাকরি পেয়েছে। সত্যিই দারুণ ব্যাপার। থিয়ান কিং শুধু ফ্যাকাসে একটা হাসি দিল। আসলে এই বছর সেও সরকারি রিক্রুটমেন্ট পরীক্ষায় অংশ নিয়েছিল, আর সে ইতোমধ্যেই ট্যাক্স ব্যুরোতে চাকরি পেয়ে গেছে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের সবার নজর ছিল শুধু শিয়াওফানের ফলাফলের দিকে। কেউ একবারও জিজ্ঞেস করেনি তার পরীক্ষা কেমন হয়েছে, সে সিলেক্ট হয়েছে কি না, অথবা এখন সে কোথায় আছে। থিয়ান কিং আবার অফিসে ফিরে গেল, কিন্তু পুরো দিনটাই সে অন্যমনস্ক হয়ে কাটাল। রাতে সে শিয়াওফানের সোশ্যাল মিডিয়া পোস্ট খুলল। ভিডিওটিতে দেখা গেল লিউ ম্যাডাম আর শিয়াওফান আত্মীয়দের মাঝে দাঁড়িয়ে বিশাল একটি কেকের সামনে ছবি তুলছে। শিয়াওফান ক্যামেরার দিকে তাকিয়ে আনন্দে হাসছে। ক্যাপশনে লেখা ছিল, থ্যাংক ইউ মম অ্যান্ড ড্যাড, যখনই আমার প্রয়োজন হয়েছে আপনারা সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন। থিয়ান কিং নিঃশব্দে ফোনটা বন্ধ করে দিল। পুরো সপ্তাহান্তে সে আর বাড়ি ফিরে যায়নি। আগে প্রতি সপ্তাহেই সে পরিবারের সঙ্গে খাবার খেতে বাড়ি যেত, কিন্তু এবার সে গাড়ি চালিয়ে ইউনিভার্সিটি টাউনে চলে গেল। এই জায়গাতেই তার পরিচয় হয়েছিল লু ছুয়ানছুয়ানের সঙ্গে। কলেজ জীবনের 3 বছরে তারা নিজেদের পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলেছিল। কোথায় বাড়ি কিনবে, কবে সন্তান নেবে, বৃদ্ধ হলে কোথায় থাকবে, সবকিছুর হিসাব আগেই কষে রেখেছিল। কিন্তু হাজারো পরিকল্পনার মাঝেও থিয়ান কিং কখনও কল্পনাও করেনি যে ফরচুন 500 কোম্পানির ইন্টারভিউ সে নিশ্চিতভাবে জিতবে বলে বিশ্বাস করেছিল। থিয়ান কিং কখনও ভাবতেই পারেনি সবচেয়ে নিশ্চিত বলে মনে করা ফরচুন 500-এর সেই ইন্টারভিউতে শেষ মুহূর্তে তার নিজের মা তার পথ আটকে দেবেন। অন্যদিকে লু ছুয়ানছুয়ান সেই কোম্পানিতে চাকরি পেয়ে গেল। এর ঠিক 1 মাস পর সে থিয়ান কিংয়ের সঙ্গে ব্রেকআপ করে দিল। কারণ হিসেবে সে শুধু একটাই কথা বলেছিল,
আমি লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনে নিতে পারব না। তখন থিয়ান কিংয়ের কিছুই করার ছিল না। অসহায় হয়ে তাকে সেই সিদ্ধান্ত মেনে নিতে হয়েছিল। পুরনো স্মৃতিগুলো মনে করতে করতে সে একসময় সেই ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে পড়ল, যেখানে কলেজ জীবনে সে আর লু ছুয়ান প্রায়ই খেতে আসত। সে বসার কিছুক্ষণ পরই পাশের টেবিলে বসা এক জুটির কথোপকথন তার কানে এলো। মেয়েটির কণ্ঠস্বর অদ্ভুত রকম পরিচিত লাগছিল। লু ছুয়ান হাসতে হাসতে বলছিল, কলেজে পড়ার সময় আমি প্রায়ই এখানে খেতে আসতাম। এখানকার ফিশটা দারুণ, তুমি একবার খেয়ে দেখো। সামনে বসা ছেলেটি মজা করে জিজ্ঞেস করল, প্রায়ই আসতে? আর কার সঙ্গে? লু ছুয়ান নাক কুঁচকে হালকা হেসে উঠল। এই কণ্ঠস্বর শুনেই থিয়ান কিং একেবারে স্থির হয়ে গেল। লু ছুয়ানও তাকে দেখে শরীর শক্ত করে ফেলল। ধীরে ধীরে ঘুরে তার চোখে চোখ রাখল। আর তার সামনে বসে থাকা মানুষটি ছিল লিন শিয়াওফান। শিয়াওফানের মুখেও স্পষ্ট বিস্ময় ফুটে উঠেছিল। লু ছুয়ান তাড়াতাড়ি শিয়াওফানকে বলল, 1 মিনিট অপেক্ষা করো। তারপর সে থিয়ান কিংয়ের হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল। বাইরে এসেই দ্রুত বলতে শুরু করল, তুমি ভুল বুঝছ। তোমার সঙ্গে ব্রেকআপ হওয়ার পরই আমার আর শিয়াওফানের পরিচয় হয়েছে। থিয়ান কিংয়ের চোখ লাল হয়ে উঠল। সে ধীরে ধীরে বলল, আমি জানি গত বছর এই সময়েই শিয়াওফান সম্পর্কে জড়িয়েছিল, কিন্তু তখন তো আমাদের ব্রেকআপই হয়নি। তাহলে কি তোমরা দুজন সেই সময় থেকেই একসঙ্গে ছিলে? এই প্রশ্ন শুনে লু ছুয়ানের মুখ মুহূর্তেই ফ্যাকাসে হয়ে গেল। থিয়ান কিং এক পা করে তার দিকে এগিয়ে গেল। লু ছুয়ান, সত্যি করে বলো, তুমি কি সত্যিই শুধু লং ডিস্টেন্স রিলেশনশিপের জন্য আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে? কিছুক্ষণ চুপ থাকার পর লু ছুয়ান মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি তোমাকে চিট করেছি। তাতে কি হয়েছে? এত সহজে সে সব স্বীকার করে নেবে, এটা থিয়ান কিং কল্পনাও করেনি। লু ছুয়ান শান্ত গলায় বলতে লাগল, আমার বাবা মা সাধারণ শ্রমিক। আমাকে পড়াশোনা করাতে তাদের কত কষ্ট হয়েছে তুমি জানো না। আজ আমি যে অবস্থানে পৌঁছেছি তার জন্য প্রাণপণ পরিশ্রম করেছি। তাই আমাকে যদি আরও ভালো জীবনের কোনো সুযোগ দেওয়া হয়, আমি সেটা কখনো ছাড়ব না। থিয়ান কিং ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তুমি কি বলতে চাইছ? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, যখন ফরচুন 500-এর ইন্টারভিউ হয়েছিল তখন আমার নম্বরও একটু কম ছিল। শিয়াওফান তার মায়ের সঙ্গে কথা বলেছিল, কারণ সেই ব্রাঞ্চের প্রেসিডেন্ট উনিই ছিলেন। তার কারণেই আমাকে এক্সেপশনাল রিক্রুটমেন্টে সিলেক্ট করা হয়। থিয়ান কিং হতবাক হয়ে গেল। তুমি বলতে চাইছ আমার মা? সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। তুমি কি নিশ্চিত সেই প্রেসিডেন্টই ম্যাডাম লিউ? থিয়ান কিংয়ের শরীর কেঁপে উঠল। সে প্রায় পড়ে যাচ্ছিল। সে নিজেই তো ম্যাডাম লিউয়ের আপন ছেলে। তার জন্য বিশেষ নিয়ম বানিয়ে তাকে কোম্পানির বাইরে রাখা হয়েছিল। কিন্তু এমন একটি মেয়ের জন্য যার সঙ্গে ম্যাডাম লিউয়ের কখনো দেখাও হয়নি, শুধু শিয়াওফানের একটি কথায় এক্সেপশনাল রিক্রুটমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। লিন পরিবারের আসল ছেলে হয়েও আজ যেন বাইরের মানুষ হয়ে গেছে থিয়ান কিং নিজেই। সে চোখের পানি আটকে দাঁতে দাঁত চেপে বলল, লু ছুয়ান, আমি কখনো ভাবিনি তুমি এমন মানুষ হবে। লু ছুয়ান বিরক্ত হয়ে বলল, আমাকে বিচার করা বন্ধ করো। এই সিটিতে টিকে থাকতে আর আজকের অবস্থানে পৌঁছাতে আমাকে কত কষ্ট করতে হয়েছে তুমি জানো না। আমি চাইলে তোমার সঙ্গেই থাকতে পারতাম, কিন্তু যদি অন্য কেউ আমাকে নিজের ক্লাস বদলানোর সুযোগ দেয়, আরও ভালো ভবিষ্যৎ দিতে পারে, তাহলে আমি তাকে বেছে নেব না কেন? সে থিয়ান কিংয়ের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসতে তাহলে আমাকে ভালো জীবন পাওয়া থেকে আটকাতে না। আর তুমি না থাকলে আমি মরেও যাব না। থিয়ান কিং, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে এই সুযোগ পেলে হয়তো আমার থেকেও আগে ব্রেকআপ করতে। এটা অস্বীকার করার চেষ্টা করো না। থিয়ান কিং অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইল। লু ছুয়ান আবার বলল, তাই আমাকে চিট করার জন্য দোষ দিও না। যদি কাউকে দোষ দিতেই হয় তাহলে নিজেকেই দাও, কারণ তুমি ফরচুন 500 ঢোকার মতো যোগ্য ছিলে না। তোমার শিয়াওফানের মতো ব্যাকগ্রাউন্ড নেই, আর ম্যাডাম লিউয়ের মতো মাও নেই। থিয়ান কিং কয়েক সেকেন্ড একেবারে চুপ হয়ে রইল। তারপর ধীরে বলল, তুমি জানোই না আমি আসলে কার ছেলে। লু ছুয়ান নির্বিকার গলায় উত্তর দিল, সেটা এত গুরুত্বপূর্ণ নাকি? যদি সত্যিই ম্যাডাম লিউ তোমার মা হতেন তাহলে তুমি ফরচুন 500-তে ঢুকতে পারোনি কেন? এই প্রশ্নের কোনো উত্তর থিয়ান কিংয়ের কাছে ছিল না। ঠিক তখনই পেছন থেকে লিন শিয়াওফানের কণ্ঠ ভেসে এলো। সে উদ্বিগ্ন মুখে তাদের কাছে এসে বলল, কি হয়েছে? কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে নাকি? লু ছুয়ান থিয়ান কিংয়ের দিকে একবার তাকিয়ে শিয়াওফানের হাত ধরে বলল, না কিছু না, কলেজের একজন সিনিয়র। আগে সব সময় আমার পেছনে ঘুরত। এই কথা বলেই সে শিয়াওফানের হাত ধরে আর একবারও পেছনে না তাকিয়ে চলে গেল। তবে যাওয়ার সময় শিয়াওফান একবার ঘুরে থিয়ান কিংয়ের দিকে তাকাল। তার ঠোঁটের কোণে ফুটে ওঠা সেই রহস্যময় হাসির অর্থ থিয়ান কিং খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। কল করেছিলেন তার বাবা। থিয়ান কিং, আজ রবিবার, এখনও রাগ করে বাড়ি ফিরছ না কেন? তোমার মা এখনও খুব রেগে আছে। ভালো ছেলে হয়ে যাও, আর নাটক করো না, বাড়ি ফিরে এসো। থিয়ান কিং ঠান্ডা গলায় বলল, আমি কোনো নাটক করছি না। এই বলেই সে ফোন কেটে দিল। তারপর সঙ্গে সঙ্গে আরেকটি নম্বরে কল করল। শাও ঝেং, ট্যাক্স ইন্সপেকশনের কেসে টেঙ্গান কোম্পানি এখন আমাদের দায়িত্বে, তাই তো? ওপাশ থেকে উত্তর এল, জি
সেকশন চিফ লিন। থিয়ান কিং শান্ত গলায় বলল, ম্যাডাম লিউ সম্প্রতি নতুন একজন ডিসাইপল নিয়েছেন, তার নাম লিন শিয়াওফান। ওর ওপর বিশেষ নজর রাখবে। এরপরের কয়েকদিন থিয়ান কিং পুরোপুরি ট্যাক্স অডিটের কাজে ডুবে গেল। বাড়ি থেকে যত ফোনই আসুক সে একটাও রিসিভ করল না। একদিন অফিসের কাজ শেষ করে বের হতেই তার বাবা অফিসের সামনে এসে দাঁড়ালেন। থিয়ান কিং, অবশেষে তোমাকে পেলাম। তোমার মা বাড়িতে অপেক্ষা করছে, চলো একসঙ্গে বসে সব কথা পরিষ্কার করি। থিয়ান কিং প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তার সিনিয়রের গাড়িটা তখনও কাছেই ছিল। অফিসে ব্যক্তিগত ঝামেলা প্রকাশ পাক সেটা সে চাইছিল না, তাই শেষ পর্যন্ত সে বাবার গাড়িতে উঠে বসল। বাড়ির দরজা খুলতেই সে দেখল লিন শিয়াওফান লিউ ম্যাডামের জন্য চা ঢেলে দিচ্ছে। মেইন সিটে বসে থাকা লিউ ম্যাডাম মাথা তুলে তাকালেন। সঙ্গে সঙ্গে তার ভ্রু কুঁচকে গেল। অবশেষে বাড়ি ফেরার কথা মনে পড়েছে। থিয়ান কিং শান্ত গলায় বলল, আপনি যদি না চান আমি ফিরি, তাহলে আমি এখনই অফিসে ফিরে যাচ্ছি। সে ঘুরে দাঁড়াতেই বাবা তার হাত ধরে ফেললেন। লিউ ম্যাডাম তাচ্ছিল্যের হাসি দিয়ে বললেন, তোমার এমন কি গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ? থিয়ান কিং উত্তর দিল, আমার নিজের কাজ। লিউ ম্যাডাম ঠোঁট বাঁকিয়ে বললেন, সেই চাকরি? মাসে 2-3 হাজার টাকার জন্য এত পাগল হয়ে আছো? আমার সাহায্য ছাড়া তুমি কোনোদিন ভালো চাকরি পেতে? এই কথা শুনে থিয়ান কিং অবাক হয়ে গেল। সে ধীরে বলল, সাহায্য? ম্যাডাম লিউ, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমাকে ঠিক কোনো ব্যাপারে সাহায্য করেছেন? সে সরাসরি মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, অন্যদের মা হয়তো খুব ক্ষমতাবান নন, কিন্তু অন্তত নিজের সন্তানের হাত থেকে সুযোগ কেড়ে নেন না। কিন্তু আপনি আলাদা। আপনার নিজের ছেলে নিজের যোগ্যতায় একটা সুযোগ পেতে গেলেও আপনি নিজেই তাকে নিচে নামিয়ে দেন। আপনার সব সাহায্য সব সময় বাইরের মানুষই পেয়েছে। একবারও সেটা আমার জন্য ব্যবহার করেছেন? শেষে থিয়ান কিং ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, যে জিনিস আপনি আমাকে কোনোদিনই দেননি সেই জিনিস নিয়ে আমাকে থ্রেটেন করার অধিকার আপনার নেই। এই কথা শুনে লিউ ম্যাডাম রাগে দাঁড়িয়ে গেলেন। লিন শিয়াওফান তাড়াতাড়ি এগিয়ে এসে থিয়ান কিংয়ের হাত ধরে বলল, ভাইয়া, আপনি মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। দ্রুত মায়ের কাছে ক্ষমা চান। যাই হোক, উনি তো আমাদের দুজনেরই মা। লিউ ম্যাডাম বুক চেপে ধরে কাঁপা আঙুলে থিয়ান কিংয়ের দিকে ইশারা করে বললেন, দেখেছ, এই কারণেই আমি শিয়াওফানকে সাহায্য করি, তোমাকে নয়, কারণ ও অন্তত বড়দের সম্মান করতে জানে। লিউ ম্যাডাম রাগে বললেন, আর তুমি শুধু আমার মুখের ওপর তর্ক করতেই জানো। থিয়ান কিংয়ের বাবা লিউ ম্যাডামের কাঁধে হাত রেখে এবার থিয়ান কিংয়ের দিকে কড়া চোখে তাকালেন। থিয়ান কিং, আমি তোমাকে বাড়িতে এনেছি যেন তোমরা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও, ঝগড়া করার জন্য নয়। শিয়াওফানের দিকে একবার তাকাও, ওর মতো একটু বুঝদার হতে পারো না? তাড়াতাড়ি মায়ের কাছে ক্ষমা চাও। থিয়ান কিং সঙ্গে সঙ্গে শিয়াওফানের হাত সরিয়ে দিল। তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, আমি বুঝদার নই, শিয়াওফানই বুঝদার। ও থাকলেই তো যথেষ্ট। যাই হোক, আপনারা দুজন কোনোদিনই আমাকে নিজের ছেলে বলে মনে করেননি। থিয়ান কিংয়ের বাবা বিস্মিত হয়ে বললেন, তুমি এভাবে কিভাবে কথা বলতে পারো? থিয়ান কিং সরাসরি লিউ ম্যাডামের চোখের দিকে তাকিয়ে বলল, আমি কি ভুল বলেছি? ঠিক তখনই একটি কাপ উড়ে এসে তার পায়ের কাছে ভেঙে পড়ল। লিউ ম্যাডাম রাগে চিৎকার করে উঠলেন, ঠিক আছে, চলে যাও, আমিও দেখি আমার সাহায্য ছাড়া তুমি কতদিন টিকে থাকতে পারো। লিন শিয়াওফান তাড়াতাড়ি থিয়ান কিংকে থামানোর জন্য হাত বাড়াল, কিন্তু তার আঙুল শুধু থিয়ান কিংয়ের জামার হাতা ছুঁয়েই থেমে গেল। এরপর সে এমন অভিনয় করল যেন অনেক চেষ্টা করেও থামাতে পারেনি। সে ব্যাকুল গলায় বলল, ভাইয়া, জেদ করবেন না, প্লিজ মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। লিউ ম্যাডাম রাগী গলায় বললেন, শিয়াওফান, ওকে থামানোর দরকার নেই। ও একটা অকৃতজ্ঞ। যেদিন বাইরের পৃথিবীতে ধাক্কা খাবে সেদিন বুঝবে আজ কত বড় ভুল করেছে। এই কথাগুলো শোনার জন্য থিয়ান কিং নিজেকে আগেই প্রস্তুত করেছিল। তারপরও নিজের পরিবারের মুখে এমন পক্ষপাতমূলক কথা শুনে তার চোখ ভিজে উঠল। সে দ্রুত চোখের পানি মুছে বাড়ি থেকে বেরিয়ে গেল। একটি ট্যাক্সি নিয়ে সোজা অফিসে ফিরে এলো। অফিসে পৌঁছে সে দেখল শাওঝেং ইতিমধ্যেই তদন্ত সংক্রান্ত সব ফাইল তার ডেস্কে সাজিয়ে রেখেছে। থিয়ান কিং ফাইলগুলো খুলে কয়েকটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে পড়ল, তারপর নির্বিকার মুখে আবার সেগুলো বন্ধ করে রাখল। বছরের শেষ দিকে ট্যাক্স ডিপার্টমেন্টের বিশেষ অডিট শুরু হলো। তদন্তকারী গাড়িগুলো এসে থামল টেঙ্গান কোম্পানির বিল্ডিংয়ের সামনে। থিয়ান কিং নিজের টিমকে নিয়ে সরাসরি লিন শিয়াওফানের অফিসে ঢুকে পড়ল। তাদের উদ্দেশ্য শুনেই শিয়াওফান ঠান্ডা হেসে বলল, আমার তদন্ত করবে? তোমরা জানো আমি কে? এমন অর্ডার দেওয়ার সাহস কার হয়েছে? ঠিক তখনই থিয়ান কিং সামনে এগিয়ে এসে বলল, আমি দিয়েছি, আর আজ তোমার তদন্ত অবশ্যই হবে। শিয়াওফান শব্দের উৎসের দিকে তাকাল। থিয়ান কিংকে দেখেই তার মুখ মুহূর্তে ফ্যাকাসে হয়ে গেল। থিয়ান কিংয়ের টিমের একজন কর্মকর্তা সামনে এসে বললেন, মিস্টার লিন, আমরা ট্যাক্স ডিভিশন 1 থেকে এসেছি। আপনার বিরুদ্ধে ট্যাক্স ইভেশনের কিছু শক্ত প্রমাণ পাওয়া গেছে। অনুগ্রহ করে তদন্তে সহযোগিতা করুন। শিয়াওফান টলতে টলতে নিজের চেয়ারে বসে পড়ল। সে অবিশ্বাসের গলায় বলল, তুমি কিভাবে ট্যাক্স ডিপার্টমেন্টের সেকশন চিফ হলে? থিয়ান কিং নিজের আইডি কার্ড গুছিয়ে রেখে হালকা হেসে বলল, মিস্টার লিন, যদি তুমি ফরচুন 500 কোম্পানিতে ঢুকতে পারো তাহলে আমি ট্যাক্স ব্যুরোতে চাকরি করতে পারবো না কেন? ঠিক তখনই আরেকজন দ্রুত দৌড়ে এসে বলল, একটু দাঁড়াও থিয়ান কিং, নিশ্চয়ই কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে। সে ছিল লু ছুয়ান। সে হাঁপাতে হাঁপাতে শিয়াওফানের সামনে এসে দাঁড়াল।
থিয়ান কিং শান্ত গলায় বলল, দয়া করে সরকারি কাজে বাধা দেবেন না। লু ছুয়ান আরও কিছু বলতে চাইছিল, কিন্তু থিয়ান কিং তাকে একপাশে সরিয়ে দিল। এদিকে কর্মকর্তারা শিয়াওফানকে নিয়ে যেতে শুরু করতেই সে আতঙ্কে চিৎকার করে উঠল, প্রেসিডেন্ট লিউ! থিয়ান কিং মাথা তুলে দেখল লিউ ম্যাডাম দ্রুত তাদের দিকে এগিয়ে আসছেন। তিনি এসে বললেন, ও আমার কর্মচারী, কি হয়েছে? থিয়ান কিং নির্লিপ্ত গলায় উত্তর দিল, এই মামলার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই মিসেস লিউ। সে টিমকে নির্দেশ দিল, শিয়াওফানকে গাড়িতে নিয়ে যান আর তার অফিসের সব ফাইল এভিডেন্স হিসেবে সেইজ করুন। ঠিক তখনই লিউ ম্যাডাম থিয়ান কিংয়ের হাত ধরে তাকে একপাশে টেনে নিলেন। ধীরে গলায় বললেন, ও আমার কর্মচারী, তুমি যদি ওকে সবার সামনে নিয়ে যাও তাহলে আমার সম্মান নষ্ট হবে। থিয়ান কিং ইচ্ছে করেই জোরে বলল, মিস লিউ, আপনিই তো আমাকে শিখিয়েছিলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে চলতে। এই বলে সে 2 পা পিছিয়ে গেল। আমি এখন অফিসিয়াল ডিউটি পালন করছি, দয়া করে আমার থেকে দূরত্ব বজায় রাখুন। লিউ ম্যাডাম অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলেন। ওদিকে কর্মকর্তারা জোর করে শিয়াওফানকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। শিয়াওফান চিৎকার করে বলছিল, না, আমি যাব না, আমাকে বাঁচান, কেউ আমাকে বাঁচান। লিউ ম্যাডাম দাঁত চেপে সবকিছু দেখছিলেন। পাশেই দাঁড়িয়ে থাকা লু ছুয়ানও সম্পূর্ণ অসহায় ছিল। শিয়াওফানের বিরুদ্ধে ট্যাক্স ইভেশনের সব প্রমাণ ছিল একেবারে নিখুঁত। থিয়ান কিং আগের পুরো রাত জেগে প্রতিটি ডিটেইল, প্রতিটি অ্যাকাউন্ট নিজে যাচাই করেছিল। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার সময় লু ছুয়ান তাকে নিচের ক্যাফেতে ডেকে থামাল। সে সরাসরি বলল, আমি জানি তুমি কেন শিয়াওফানকে টার্গেট করছো। তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে আমি ওর সঙ্গে ব্রেকআপ করে আবার তোমার কাছে ফিরে আসব। থিয়ান কিং অবিশ্বাসে তাকিয়ে রইল। তুমি কি বললে? লু ছুয়ান শান্ত গলায় বলল, আমি জানি আমি শিয়াওফানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম বলে তুমি এখনও রাগ করে আছো। আমার ভুল হয়েছিল, শুধু ওকে ছেড়ে দাও। থিয়ান কিং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। এই সেই মানুষ যে এক সময় তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। শেষে সে তিক্ত হেসে বলল, তুমি কি শিয়াওফানকে এতটাই ভালোবাসো যে লিউ পরিবারের বউ হওয়ার সুযোগও ছেড়ে দেবে? লু ছুয়ান বলল, তুমি রাজি হলে আমি প্রেসিডেন্ট লিউকে বলবো তোমাকেও কোম্পানিতে চাকরি দিতে। আমরা আবার একই অফিসে কাজ করব। তারপর চাইলে আমি তোমাকেই বিয়ে করতে পারি। থিয়ান কিং এবার রাগে হেসে ফেলল, তুমি আমাকে আমার নিজের মায়ের অধীনে চাকরি করাবে? লু ছুয়ান বিস্মিত হয়ে বলল, প্রেসিডেন্ট লিউ, তোমার মা? এটা কিভাবে সম্ভব? থিয়ান কিং ঠান্ডা গলায় বলল, গত বছর ইন্টারভিউতে অতিরিক্ত লেভেল 6 শর্তটা তিনিই যোগ করেছিলেন, আর সেই কারণেই আমি তার অধীনে কোনোদিন চাকরি করতে চাই না। এরপর সে আরও বলল, আর শিয়াওফানের ব্যাপারে একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ট্যাক্স ডিভিশন কখনো শক্ত প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করে না। এটা জাতীয় ট্যাক্স রেভিনিউ বিষয়, এটা আমার ব্যক্তিগত প্রতিশোধ নয়। তাই চাইলে আমি ওকে ছেড়ে দিতে পারবো, এমনটা ভাবার কোনো কারণ নেই। এই কথা শুনে লু ছুয়ান সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। থিয়ান কিং আর এক মুহূর্তও দাঁড়াল না। সে ক্যাফে থেকে বেরিয়ে গেল। বাইরে বের হতেই শাও ঝেংয়ের ফোন এল। সে জানাল, স্যার, আপনার মা আপনাকে খুঁজতে অফিসে এসেছেন। থিয়ান কিং অফিসে ফিরে দেখল লিউ ম্যাডামের মুখে আগের মতো কঠোর ভাব নেই, বরং কিছুটা অস্বস্তি স্পষ্ট। তিনি ধীরে জিজ্ঞেস করলেন, তুমি ট্যাক্স ব্যুরোতে সিলেক্ট হয়েছিলে, তাহলে বাড়িতে কেন জানাওনি? থিয়ান কিং শান্ত গলায় পাল্টা প্রশ্ন করল, বাড়িতে তখন সবার মনোযোগ ছিল শুধু শিয়াওফানের দিকে। আমার কথা শোনার সময় কার ছিল? এই প্রশ্নের কোনো উত্তর লিউ ম্যাডামের কাছে ছিল না। অনেকক্ষণ চুপ থাকার পর তিনি বললেন, তোমার প্রতি যদি কোনো অবহেলা হয়ে থাকে মা পরে সব পূরণ করে দেবে, কিন্তু এখন তোমার ভাইয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি ফাইনাল ডিসিশন নিও না। থিয়ান কিং নীরব রইল। লিউ ম্যাডাম আবার বললেন, আমার বস আর কলিগস সবাই জানে আমি শিয়াওফানকে আমার মৃত বেনিফ্যাক্টরের ছেলে হিসেবে দত্তক নিয়েছি। আমি নিজেই ওকে বড় কোম্পানিতে সুযোগ করে দিয়েছি। এখন যদি তুমি ওকে পাবলিক সিকিউরিটি আর জুডিশিয়ারির হাতে তুলে দাও তাহলে শুধু আমার নয়, পুরো লিন পরিবারের সম্মান নষ্ট হবে। তুমিও তো লিন পরিবারেরই ছেলে, এতে তোমারও কোনো লাভ হবে না। থিয়ান কিং ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে বলল, মা, সত্যি করে একটা প্রশ্নের উত্তর দিন। আপনি কি সত্যিই শিয়াওফানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন, নাকি তাকে বেনিফ্যাক্টরের দত্তক ছেলে হিসেবে বড় করে দেখিয়ে নিজের ইমেজ তৈরি করছেন? হেডকোয়ার্টার্সে প্রমোশন পাওয়ার জন্য কি আগে থেকেই নিজের সমর্থন জোগাড় করছেন? এই প্রশ্ন শুনে লিউ ম্যাডাম রাগে ফেটে পড়লেন। তুমি কি আজে বাজে কথা বলছো? কিন্তু তার সেই প্রতিক্রিয়াই থিয়ান কিংকে সব বুঝিয়ে দিল। সে ঠিক জায়গাতেই আঘাত করেছিল। এতদিন সে বিশ্বাস করত তার মা সত্যিই একজন কৃতজ্ঞ মানুষ, কিন্তু আজ সেই বিশ্বাসটাও ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করল। এতদিন থিয়ান কিং বিশ্বাস করত লিন শিয়াওফানকে তার মা এত ভালোবাসেন শুধু একটা কারণেই, কারণ শিয়াওফান ছিল তার মৃত বেনিফ্যাক্টরের ছেলে। এই কারণেই এত বছর ধরে থিয়ান কিং ও শিয়াওফানকে নিজের আপন ছোট ভাইয়ের মতোই দেখেছিল। মা তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসলেও সে বিষয়টা কখনো খুব বেশি গুরুত্ব দেয়নি। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর মানুষের আসল স্বভাব আর সমাজের বাস্তবতা বুঝতে শুরু করার সঙ্গে সঙ্গে থিয়ান কিং ধীরে ধীরে সত্যিটা উপলব্ধি করল। সে ছিল লিউ ম্যাডামের নিজের বায়োলজিক্যাল সান। তাই তাকে ফরচুন 500 কোম্পানিতে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, যাতে সবাই লিউ ম্যাডামকে ন্যায়পরায়ণ আর কঠোর নেতা হিসেবে দেখে। অন্যদিকে লিন শিয়াওফান ছিল দত্তক নেওয়া ছেলে।
আর সেই সঙ্গে মৃত বেনেফ্যাক্টরের সন্তানও। তাই তার জন্য নিয়ম ভাঙলেও লিউ ম্যাডামের কোনো সমস্যা ছিল না, বরং এতে সবাই তার কৃতজ্ঞতা আর মহানুভবতার প্রশংসা করত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল লিউ ম্যাডামের সেই বেনেফ্যাক্টর জীবিত থাকাকালে হেডকোয়ার্টার্সের একজন প্রভাবশালী নেতার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই শিয়াওফানের প্রতি লিউ ম্যাডামের অতিরিক্ত ভালোবাসা, সাহায্য আর পক্ষপাত সবকিছুই ছিল খুব হিসাব করে করা এক ধরনের ইনভেস্টমেন্ট। অফিসে বসেই থিয়ানকিং শান্ত গলায় বলল, মিস লিউ, এই অফিসের রেকর্ডিং আর সিসিটিভি দুটোই চলছে, তাই কিছু বলার আগে ভালো করে ভেবে বলবেন। এই কথা শুনে লিউ ম্যাডামের মুখ মুহূর্তেই ম্লান হয়ে গেল। শেষ পর্যন্ত তিনি একটি কথাও না বলে চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেলেন। থিয়ানকিং ভেবেছিল হয়তো এখানেই সব শেষ হবে, কিন্তু নিউ ইয়ারের সময় ছোটবেলার কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা করতে সে বাড়িতে ফিরল। বাড়ির দরজা খুলতেই সে দেখল পুরো পরিবার তার অপেক্ষায় বসে আছে। সবার আগে তার বাবা কঠোর গলায় বললেন, থিয়ানকিং, তোমার মায়ের সামনে হাঁটু গেড়ে বসো। থিয়ানকিং ভ্রু কুঁচকে চারদিকে তাকাল। তখনই সে লক্ষ্য করল লিউ ম্যাডাম আগের তুলনায় অনেক শুকিয়ে গেছেন। বড় চাচা গম্ভীর গলায় বললেন, একই পরিবারের মানুষ হয়ে নিজের মাকে এভাবে কষ্ট দেয় কেউ? তোমার মা তোমাকে বড় করতে কত কষ্ট করেছেন, সেটা কি ভুলে গেছ? তুমি কি সত্যিই ভাবছ নিজের যোগ্যতায় ট্যাক্স ব্যুরোতে চাকরি পেয়েছ? তোমার মায়ের পরিচয় না থাকলে কেউ তোমাকে নিতই না। এরপর একে একে অন্য আত্মীয়রাও কথা বলতে শুরু করল। থিয়ানকিং, বাবা মায়ের ভালোবাসা সব সময় মুখে প্রকাশ পায় না। তুমি এত বড় হয়েও এখনও ছোটদের মতো আচরণ করছো। শিয়াওফানের দিকে তাকাও, সব সময় নিজের মায়ের কথা ভাবে। কত বুঝদার ছেলে। থিয়ানকিংয়ের বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, থিয়ানকিং, আমি জানি তুমি কষ্ট পেয়েছ, কারণ আমি আর তোমার মা শিয়াওফানকে একটু বেশি ভালোবাসি, কিন্তু ও তোমার চেয়ে অনেক বেশি কষ্ট করে বড় হয়েছে। তুমি ছোটবেলা থেকেই ভালো খাবার আর ভালো কাপড় পেয়েছ। শিয়াওফান কি সেসব পেয়েছিল? তুমি শুধু কি পাওনি সেটাই দেখো। আমরা তোমাকে কি দিয়েছি সেটা কখনো দেখো না। সবাই কথা শেষ করার আগেই থিয়ানকিং হাত তুলে তাদের থামিয়ে দিল। সে বড় চাচার দিকে তাকিয়ে বলল, আপনি বলছেন আমি মায়ের সুপারিশে ট্যাক্স ব্যুরোতে চাকরি পেয়েছি, তাহলে বলুন তো একটা প্রাইভেট কোম্পানিরও ব্রাঞ্চ প্রেসিডেন্ট কবে থেকে সরকারি রিক্রুটমেন্ট নিয়ন্ত্রণ করতে শুরু করলেন? আর যদি আপনার বস নিজের বায়োলজিক্যাল সানকেই কোম্পানিতে ঢুকতে না দেন, তাহলে আপনি কি সেই বসের ছেলেকে চাকরি দেওয়ার সাহস করবেন? এই প্রশ্ন শুনে বড় চাচা সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। অজান্তেই তিনি লিউ ম্যাডামের দিকে তাকালেন, কিন্তু লিউ ম্যাডাম চোখ সরিয়ে নিলেন। এরপর থিয়ানকিং সবার দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই বলছেন আমার বাবা মা আমার জন্য অনেক কিছু করেছেন। বাবা বলছেন শিয়াওফান অনেক কষ্ট করেছে। তাহলে আমার একটা প্রশ্ন, আপনারা কি সত্যিই মনে করেন আপনারাই আমাকে বড় করেছেন? দাদু দিদা মারা যাওয়ার পরই তো আপনারা আমাকে নিজের কাছে নিয়ে এসেছিলেন, আর তখন শিয়াওফান তো অনেক আগেই এই বাড়িতে ছিল। সে আমার আগেই আপনাদের সঙ্গে থাকত। তাহলে সে ঠিক কোনো কষ্টটা করেছে? এই প্রশ্নে লিউ ম্যাডামের মুখ একেবারে সাদা হয়ে গেল। থিয়ানকিং তিক্ত হেসে বলল, আপনারা সবাই কি ভুলে গেছেন? ছোটবেলা থেকে সব সময় শিয়াওফানকেই আগলে রেখেছেন, আমাকে নয়। আমি দাদু দিদার সঙ্গে গ্রামে বড় হয়েছি। যখন আমার বয়স 10 বছর, দাদু দিদা দুজনেই মারা যান। তাদের শেষকৃত্যের দিনই প্রথম আপনাদের দুজনকে দেখেছিলাম। সেদিন শিয়াওফান আপনাদের পাশে ছোট্ট একটা সুন্দর স্যুট পরে দাঁড়িয়েছিল, আর আমি দাঁড়িয়েছিলাম পুরনো রুক্ষ কাপড় পরে। তারপর আপনারা আমাকে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু প্রতিদিন একটা কথাই বলতেন, নিজের ছোট ভাইয়ের সঙ্গে মানিয়ে নাও। সব সময় বলতেন তোমাদের এই উপকারের কথা যেন আমি না ভুলি। কিন্তু আপনারা কি কোনোদিন আমাকে ভালোবাসা দিয়েছেন, আমার যত্ন নিয়েছেন? যে জিনিস কোনোদিনই দেননি, তার জন্য আমি কেন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব? আর আজ আমি ঠিক কোনো ঋণ শোধ করব? এই কথাগুলো শুনে লিউ ম্যাডাম একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। মনে হচ্ছিল বহু বছর ধরে ইচ্ছে করে ভুলে থাকা স্মৃতিগুলো একসঙ্গে তার সামনে ফিরে এসেছে। থিয়ানকিংয়ের বাবাও গভীর চিন্তায় ডুবে গেলেন। তার মুখে স্পষ্ট দ্বিধা ফুটে উঠেছিল। থিয়ানকিং এবার চুপ করে থাকা আত্মীয়দের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, আর আপনারাও শুধু অন্যের কথা শুনে বিচার করবেন না। যে মানুষ নিজের আপন ছেলেকেই ত্যাগ করতে পারে, প্রয়োজনে সে আপনাদেরও ছেড়ে দেবে না। এটা নিশ্চয়তা কে দেবে? এই কথা শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। কারও মুখে আর কোনো কথা রইল না। থিয়ানকিং হালকা হাসল, তারপর আর একবারও পেছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। সেদিনের ঘটনার পর অবশেষে লিউ ম্যাডাম বুঝে গেলেন থিয়ানকিং কোনোভাবেই লিন শিয়াওফানকে ছাড় দেবে না। কিছুদিন পর খবর এল, লিউ ম্যাডাম আনুষ্ঠানিকভাবে লিন শিয়াওফানের সঙ্গে তার অ্যাডপটিভ মাদার সান রিলেশনশিপ শেষ করে দিয়েছেন, কারণ শিয়াওফানের অবস্থা আর সামলানোর মতো ছিল না। তাই নিজের ক্ষতি এড়াতে তিনি দ্রুত তার থেকে দূরত্ব তৈরি করলেন। তিনি বুঝে গিয়েছিলেন এই মামলা আর কোনোভাবেই ঘুরিয়ে দেওয়া সম্ভব নয়। তাই নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্যই তিনি সেই সম্পর্ক ছিন্ন করেছিলেন। কিন্তু তিনি একটা বিষয় বুঝতে পারেননি, শিয়াওফানের নিকট আত্মীয় না থাকলেও অনেক দূর সম্পর্কের আত্মীয় ছিল। এতদিন শিয়াওফান লিউ ম্যাডামের দেওয়া টাকা দিয়ে সেই আর্থিকভাবে অসচ্ছল আত্মীয়দের সাহায্য করত, কিন্তু শিয়াওফান গ্রেপ্তার হওয়ার পর সেই অর্থের উৎস পুরোপুরি বন্ধ হয়ে গেল। তখন সেই আত্মীয়রা সরাসরি লিউ ম্যাডামের অফিসে গিয়ে হাজির হল। লিউ ম্যাডাম সিকিউরিটিকে নির্দেশ দিলেন যেন কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়, কিন্তু সেই আত্মীয়রা সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল।
তারা জানাল লিউ ম্যাডাম নিজের প্রভাব খাটিয়ে নিয়ম ভেঙে শিয়াওফানকে বড় কোম্পানিতে চাকরি পাইয়ে দিয়েছিলেন। এই অভিযোগ পাওয়ার পর ওপর থেকে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল, তদন্তে সন্দেহ করা হলো। শিয়াওফানের ট্যাক্স ইভেশনের পেছনেও হয়তো লিউ ম্যাডামের সম্মতি কিংবা সুরক্ষা ছিল। এরপর ইন্টারোগেশন রুমে শিয়াওফান শুধু এই অভিযোগই স্বীকার করল না, বরং আরও ভয়ঙ্কর মিথ্যা যোগ করল। সে দাবি করল লিউ ম্যাডাম নাকি তাকে কোনো মহৎ উদ্দেশ্যে দত্তক নেননি, বরং ব্যক্তিগত স্বার্থে নিজের লাভারের মতো কাছে রাখার জন্যই তাকে বড় করেছেন। অভিযোগটা পুরোপুরি মিথ্যা ছিল, কিন্তু একবার বিষয়টি ছড়িয়ে পড়ার পর জনমত আর থামানো সম্ভব হল না। লিউ ম্যাডাম বারবার নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করলেন, কিন্তু তার হাতে কোনো শক্ত প্রমাণ ছিল না। শেষ পর্যন্ত তাকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আর সেই ঘটনার পর তার পক্ষে আবার আগের অবস্থানে ফিরে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল। যে দত্তক ছেলেকে তিনি বছরের পর বছর নিজের সব কিছু উজাড় করে দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেই শিয়াওফানই তার জীবন আর ক্যারিয়ার ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াল। এরপর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। চারপাশের মানুষও লিউ ম্যাডামের চরিত্র নিয়ে নানা ধরনের গুজব ছড়াতে শুরু করল। মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি যেন অনেক বছর বয়স্ক হয়ে গেলেন। চুলে একের পর এক সাদা রং দেখা দিতে লাগল। অনেক দিন পর আবার থিয়ান কিংয়ের সঙ্গে দেখা হলে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সারা জীবন আমি একটা সাপ পুষেছি, শেষ পর্যন্ত সেই সাপই আমাকে ছোবল মেরেছে। থিয়ান কিং কোনো উত্তর দিল না, সে শুধু নিজের কাজে ফিরে গেল। কিন্তু কিছুদিন পর হঠাৎ তার অফিসও সিল করে দেওয়া হলো। তার সামনে একটি কমপ্লেইন্ট লেটার রাখা হলো। তদন্তকারী কর্মকর্তা বললেন, মিস্টার লিন, অভিযোগ এসেছে যে আপনি আর প্রেসিডেন্ট লিউ মা ছেলে। আমাদের সন্দেহ আপনার রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি সঠিক ছিল না, আর আপনি হয়তো প্রেসিডেন্ট লিউকে বিশেষ সুবিধা দিয়েছেন। তদন্তে সহযোগিতা করুন। থিয়ান কিং কিছু বলার আগেই শাও ঝেং সামনে এগিয়ে এল। সে দৃঢ় গলায় বলল, অসম্ভব, আমাদের সেকশন চিফ প্রেসিডেন্ট লিউকে কোনোভাবেই সাহায্য করতে পারেন না। কিন্তু তদন্তকারী মাথা নেড়ে বললেন, দুঃখিত, অভিযোগ এসেছে, তাই নিয়ম অনুযায়ী তদন্ত করতেই হবে। থিয়ান কিং কোনো আপত্তি করল না। সে নিজের সব কাজ শাও ঝেংয়ের কাছে হস্তান্তর করে তদন্ত টিমের সঙ্গে চলে গেল। তার বিরুদ্ধে অভিযোগ করেছিল লিন শিয়াওফানের দূর সম্পর্কের আত্মীয়রা। তাদের ধারণা ছিল থিয়ান কিং আর লিউ ম্যাডাম একসঙ্গে পরিকল্পনা করে শিয়াওফানকে ধ্বংস করেছে। তারা আশা করেছিল এই অভিযোগের মাধ্যমে মোটা অঙ্কের কম্পেনসেশন আদায় করতে পারবে। কিন্তু ইনভেস্টিগেশন যত এগোতে লাগল, তারা ততটাই হতবাক হয়ে গেল। গত বছর থিয়ান কিংকে ফরচুন 500 কোম্পানি থেকে বাদ দেওয়ার জন্য ইন্টারভিউতে বিশেষ শর্ত যোগ করার পুরো ঘটনাই সামনে চলে এলো। ট্যাক্স ব্যুরোতে থিয়ান কিংয়ের রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রতিটি প্রমোশন, প্রতিটি কেস, এমনকি প্রতিটি অ্যাপ্রুভাল পর্যন্ত সম্পূর্ণ বৈধ এবং নথিভুক্ত ছিল। শিয়াওফানের তদন্তের প্রতিটি ধাপও সঠিকভাবে রেকর্ড করা ছিল। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেল না। অভিযোগে আরও বলা হয়েছিল থিয়ান কিং আর লিউ ম্যাডাম অফিসে বসে ব্যক্তিগতভাবে পরিকল্পনা করতেন, কিন্তু অফিসের অডিও আর সিসিটিভি রেকর্ডিং প্রমাণ করে দিল থিয়ান কিং সব সময় নিজের মায়ের থেকে স্পষ্ট দূরত্ব বজায় রেখেছিল। কোনো অবৈধ সুবিধা দেওয়া হয়নি। শেষ পর্যন্ত অভিযোগকারীরা একটাও প্রমাণ দেখাতে পারল না। তাদের খালি হাতেই ফিরে যেতে হলো। আজও থিয়ান কিংয়ের মনে আছে। তদন্ত শেষ হওয়ার দিন শিয়াওফানের এক আত্মীয় হতাশ হয়ে বলছিল, এটা কিভাবে সম্ভব? কোনো মা কি সত্যিই নিজের আপন ছেলের সঙ্গে এমন আচরণ করতে পারে? কি ভয়ঙ্কর মহিলা! 1 টাকাও কম্পেনসেশন পেলাম না। থিয়ান কিং শুধু তিক্ত হেসে ফেলল। সবাই চলে যাওয়ার পর সে ট্যাক্সি ধরে বাড়ি ফিরতে যাচ্ছিল। ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখল তার বাবা আর লিউ ম্যাডাম কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন। দুজনের চোখই লাল। বাবা কাঁপা গলায় ডাকলেন, বাবা। থিয়ান কিং ফিরে যেতে লাগল। ঠিক তখন লিউ ম্যাডাম তাকে থামালেন। তার পা থেমে গেল। লিউ ম্যাডাম ধীরে বললেন, থিয়ান কিং, মায়ের ভুল হয়েছে। সেদিন রাতে থিয়ান কিং তাদের সঙ্গে রাতের খাবার খেতে গেল। বাড়ির দরজা খুলেই সে থমকে দাঁড়াল। ড্রয়িং রুমে একটি বড় কেক রাখা, চারপাশে ছোট ছোট রঙিন লাইট, আর পুরো ঘরটা সুন্দর পাপি থিম ডেকোরেশন দিয়ে সাজানো। একেবারে স্বপ্নের মতো ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন। হঠাৎ তার মনে পড়ল, আজ তার জন্মদিন। বাবা হেসে বললেন, থিয়ান কিং, কেমন লাগছে? তারপর তিনি একটি গিফট বক্স এগিয়ে দিলেন। সবকিছু তোমার মা নিজে বেছে এনেছে। থিয়ান কিং বাক্স খুলে দেখল। ভেতরে ছোট ছোট খেলনা, রঙিন ক্যান্ডি আর একটা মেকা মডেল। সবকিছুই সেই খেলনা যেগুলো ছোটবেলায় শিয়াওফানের ছিল, কিন্তু তার ছিল না। তখন সেও এসব চাইত। কিন্তু মা বাবা বলতেন সে নাকি বাচ্চাসুলভ আচরণ করছে, ছোট ভাইকে হিংসা করা উচিত নয়। তাই কোনোদিন তার জন্য এসব কেনা হয়নি। গিফটগুলো হাতে নিয়েই থিয়ান কিংয়ের চোখ আবার ভিজে উঠল। লিউ ম্যাডাম অস্বস্তি নিয়ে বললেন, মা সত্যিই আগে তোমাকে অনেক অবহেলা করেছে। থিয়ান কিং চোখ বন্ধ করল। তারপর শুধু বলল, থ্যাংক ইউ, এইটুকুই। তারপর গিফটগুলো ধীরে পাশে রেখে দিল। লিউ ম্যাডাম স্থির হয়ে গেলেন। থিয়ান কিং শান্ত গলায় বলল, আমি এখন বড় হয়ে গেছি, এসব জিনিস আর আমার ভালো লাগে না। এই কথাটা শুনেই লিউ ম্যাডামের চোখ ভিজে উঠল।
তিনি দ্রুত মুখ ফিরিয়ে চুপচাপ চোখের পানি মুছে ফেললেন। সেই রাতের ডিনারে তিনজনের মধ্যে খুব কম কথাই হয়েছিল। শুধু বাবা মাঝে মধ্যে নতুন কোনো বিষয় তুলে পরিবেশটা স্বাভাবিক করার চেষ্টা করছিলেন, কিন্তু তিনজনই বুঝতে পারছিল তাদের মধ্যকার দূরত্ব এতটাই বেড়ে গেছে যে আর স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব নয়। শেষে লিউ ম্যাডাম ধীরে বললেন, থিয়ান কিং, আমি আর তোমার বাবা ভাবছি অবসর নিয়ে নেব। ভবিষ্যতে যদি কখনো ক্লান্ত হও, ক্ষুধার্ত হও অথবা কোনো সমস্যায় পড়ো, তাহলে মনে রেখো এই বাড়িতে তোমার জন্য সব সময় একটা জায়গা থাকবে। আমরা তোমার অপেক্ষায় থাকব। থিয়ান কিং শুধু মাথা নেড়ে বলল, আমি চেষ্টা করব। সে কেকের এক টুকরো মুখে দিল, কিন্তু অদ্ভুতভাবে মিষ্টি কেকটাও তার কাছে তেতো লাগছিল। বাবা চুপচাপ দীর্ঘশ্বাস ফেললেন। লিউ ম্যাডাম আবারও চোখ মুছলেন। সেই রাতেও থিয়ান কিং বাড়িতে থাকল না, কারণ বাইরে তার নিজের ভাড়া করা বাসা ছিল। পরদিন সকালে নিচে নামতেই সামনে দাঁড়িয়ে থাকতে দেখল লু ছুয়ানছুয়ানকে। সে আস্তে করে বলল, থিয়ান কিং। থিয়ান কিং কোনো উত্তর দিল না। সে অন্যদিকে হাঁটতে শুরু করল। লু ছুয়ানছুয়ান দ্রুত এগিয়ে এসে তার হাত ধরে ফেলল। থিয়ান কিং, আমি শুধু একটা কথা বলতে এসেছি, আমার খুব অনুতাপ হচ্ছে। থিয়ান কিং শান্ত চোখে তাকিয়ে বলল, তোমার অনুতাপ হচ্ছে কারণ তুমি লিন পরিবারের আসল ইয়াং মাস্টারকে চিনতে পারনি আর ভুল মানুষকে বেছে নিয়েছিলে। লু ছুয়ানছুয়ান মাথা নাড়ল। না, আমি চাকরিটাই ছেড়ে দিয়েছি। থিয়ান কিং একটু অবাক হল, কারণ শিয়াওফানের ট্যাক্স ইভেশনে লু ছুয়ানছুয়ানের কোনো সরাসরি সম্পর্ক ছিল না। চাকরি ছাড়ারও দরকার ছিল না। সে বলল, তুমি এখনও তরুণ। ফরচুন 500 কোম্পানিতে আরও কয়েক বছর কাজ করলে তোমার ভবিষ্যৎ অনেক ভালো হতো। তুমি তো সব সময় ভালো ক্যারিয়ারই চেয়েছিলে। লু ছুয়ানছুয়ান মাথা নিচু করে বলল, জানি না, হঠাৎ সবকিছুর জন্য অনুতাপ হতে শুরু করেছে। আগে মনে হতো খুব গ্ল্যামারাস জীবন চাই, কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপের পর আমি কোনোদিন সত্যিকারের সুখী হতে পারিনি। ফরচুন 500 কোম্পানিতে প্রতিদিন অসহ্য চাপ ছিল, আর সত্যি বলতে আমি কোনোদিন শিয়াওফানকে ভালোবাসিনি। থিয়ান কিং অবাক হয়ে তাকাল। সে বলতে লাগল, বিয়ের জন্য ও খারাপ মানুষ ছিল না। ব্যাকগ্রাউন্ড ছিল, স্ট্যাটাস ছিল, সব ধরনের সুবিধাও ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। ওর কাছে যাওয়ার মানে ছিল ফেম আর ওয়েলথের আরও কাছে যাওয়া, কিন্তু এগুলোর কোনোটাই আমাকে সুখ দিতে পারেনি। বরং ও যখন ধ্বংস হয়ে গেল, তখন আমার দুঃখের চেয়ে স্বস্তিই বেশি লেগেছিল। তার গলা কেঁপে উঠল। থিয়ান কিং, জীবনের প্রথম 20 বছরেরও বেশি সময় আমি শুধু আমার বাবা মা যেমন চেয়েছেন তেমন মানুষ হওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন বুঝেছি তোমার সঙ্গে কাটানো 3টা বছর আর আমাদের ছোট্ট সংসার গড়ার স্বপ্নটাই ছিল সেই জীবন যেটা আমি সত্যিই চাইতাম। সে ধীরে জিজ্ঞেস করল, আমাদের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই? থিয়ান কিং মাথা নেড়ে না বলল। লু ছুয়ানছুয়ানের চোখ ভিজে উঠল। আমাকে ক্ষমা করে দিও। থিয়ান কিং জিজ্ঞেস করল, চাকরি ছেড়ে এখন কি করবে? সে হালকা হেসে উত্তর দিল, নিজের হোম টাউনে ফিরে যাব। ছোট একটা বিজনেস শুরু করব। হয়তো অনেক কষ্ট হবে, হয়তো বাবা মাও হতাশ হবেন, কিন্তু এবার আমি নিজের মতো বাঁচতে চাই। নিজের জীবনের পথটা নিজেই খুঁজে বের করতে চাই। থিয়ান কিং মাথা নেড়ে বলল, তাহলে তোমার জন্য শুভকামনা রইল। লু ছুয়ানছুয়ানের চোখ লাল হয়ে উঠল। সে শুধু ফিসফিস করে বলল, সরি। থিয়ান কিং আর কিছু বলল না। সে গাড়িতে উঠে চলে গেল। তারা একসময় সত্যিই একে অপরকে ভালোবেসেছিল। এই স্মৃতিটুকুই যথেষ্ট। কিন্তু তাদের পথ অনেক আগেই আলাদা হয়ে গেছে। লু ছুয়ানছুয়ান সত্যিই বদলে গেলেও থিয়ান কিং আর অতীতে ফিরে যেতে পারবে না, কারণ তার সামনে এখন নিজের জীবন অপেক্ষা করছে। পরের কয়েক বছরে ট্যাক্স ব্যুরোতে থিয়ান কিংয়ের কাজ আরও ভালো হতে লাগল। একটার পর একটা প্রমোশন পেল। অন্যদিকে লিউ ম্যাডাম আর তার বাবা ধীরে ধীরে বয়সের ভারে নুয়ে পড়লেন। সপ্তাহান্তে সময় পেলেই থিয়ান কিং তাদের সঙ্গে একবেলা খাবার খেতে যেত, কিন্তু এখন তারা দুজনই তার সামনে খুব সাবধানে কথা বলতেন। মনে হতো যেন ভুল করে কোনো কথা বলে ফেললে থিয়ান কিং আবার চিরদিনের মতো দূরে চলে যাবে। তাদের সম্পর্কটা এখন ভদ্র, শান্ত, কিন্তু সম্পূর্ণ অপরিচিত মানুষের মতো। থিয়ান কিং জানত, সে চাইলে অতীতের সব কষ্ট ভুলে গিয়ে সম্পর্কটা আবার আগের মতো করতে পারত, কিন্তু সে তা পারেনি, কারণ অতীতের অপমান আর ক্ষতগুলো এখনও তার হৃদয়ে কাঁটার মতো গেঁথে আছে। সে সেগুলো ভুলতে চায়নি, কারণ সেগুলো ভুলে যাওয়া মানে নিজের প্রতি হওয়া অন্যায়কেই অস্বীকার করা। আজ তার যা কিছু অর্জন, সবই তার নিজের পরিশ্রমের ফল। সেখানে তার বাবা মায়ের কোনো অবদান নেই। তবুও রক্তের সম্পর্ক শুধু একটা সিদ্ধান্তে শেষ হয়ে যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, বৃদ্ধ বয়সে বাবা মায়ের যত্ন নেবেন, শেষ দিন পর্যন্ত নিজের দায়িত্ব পালন করবেন, শুধু এটুকু ভেবে যে ছোটবেলায় তার পেছনে যত টাকা খরচ হয়েছে সেটার ঋণ তিনি শোধ করছেন। কিন্তু যে ঘনিষ্ঠ, সুখী 3 জনের পরিবারের স্বপ্ন তার বাবা মা শেষ জীবনে দেখতে শুরু করেছিলেন, সেই স্বপ্নটা হয়তো এই জীবনে আর কখনো সত্যি হবে না। আপনারা থিয়ান কিংয়ের জায়গায় থাকলে কি করতেন? মা বাবাকে ক্ষমা করতেন, নাকি সম্পর্কটা এভাবেই দূরে রাখতেন? কমেন্টে জানাবেন। একটা ছোট্ট অনুরোধ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের প্রায় 88% মানুষ এখনও সাবস্ক্রাইব করেননি। যদি আমার এক্সপ্লেনেশনে কোনো ভুল থাকে বা আরও ভালো করার মতো কিছু থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা মতামত গুরুত্ব দিয়ে দেখি এবং আরও ভালো করার চেষ্টা করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সমর্থনই আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়।
আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়েন, আমি সব কমেন্টেরই রিপ্লাই দেব। ধন্যবাদ।